মতো হাত দুটো পেছন হতে আলতো করে জড়িয়ে সামনে রাখা তের হাত দুটো মুঠোবন্দি করে ফেললো জাঙ্কুক। সারা শরীর কাঁপছে, হয়তো এই হাত দুটো থেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেবে, আর নয়তো কাঁপতে কাঁপতে তে নিজে ছাদ থেকে পড়ে যাবে। এবার জাঙ্কুক তার মুখটা নিয়ে রাখে তের গালের উপরে। তে এবার নিশ্চিত এটা জাঙ্কুক ছাড়া আর কেউ না। রীতিমতো তে আরো কাঁপতে শুরু করেছে, ভয় হচ্ছে এবার বুঝি নিচে পড়েই যাবে। জাঙ্কুক এবার হালকা ভাব ছেড়ে তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। তারপর তার রক্তিম করা কণ্ঠে তেকে বলে উঠল, আজকাল খুব সাহস হয়েছে তাই না? জেদ দেখাচ্ছিস, তা আবার আমার সাথে? এই জাঙ্কুকের সাথে? তে নড়তে পারছে না, আর জাঙ্কুকের কথার কোনো জবাব দেওয়ার মতো সাহসও তার মাঝে অবশিষ্ট নেই। ভয়ে তের কান্না এসে যাবে যে কোনো মুহূর্তে। প্রবল বাতাসে চুলগুলো জাঙ্কুকের মুখে ছড়িয়ে যাচ্ছে। এক হাত দিয়ে তে দু হাত সহ কোমর শক্ত করে জড়িয়ে ধরে আছে জাঙ্কুক। অন্য হাত দিয়ে তে লম্বা চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে নিলেন জাঙ্কুক। এত শক্ত করে পেঁচিয়ে ধরায় মাথায় প্রচুর ব্যথা পাচ্ছিল তে, কিন্তু একটু টু শব্দ করারও সাহস পাচ্ছে না। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, সকালে খেতে আসিসনি কেন? দুপুরে আমি যাবার পরে আর রাতে আমি আসার আগে খেয়ে নিয়েছিস, যেন আমার সামনে পড়তে না হয়, তাই তো? তখন তো আরো মানুষ থাকতো, আর এখন তো একা। এত বই পাস, এখন যদি ছাদ থেকে ফেলে দিত? কান্না আর ভয়ে তের গলা আটকে আসছে, তবুও সাহস করে বলল, ভয় পাই না আমি আপনাকে। তে এই কথাই যেন জাঙ্কুক আরো রেগে গেল। চুল আরো কিছুটা শক্ত করে এনে ধরলেন। ভয় পাস না? না। এবার জাঙ্কুক তেকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায়। তারপর হাতের বাঁধনটা হালকা করে তের মাথাটা কিছুটা নিচের দিক ঠেলে দিয়ে বলল, কি ফেলে দে এবার? তে চোখ মুখ খিচে চুপ করে রইল। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক মাথাটা আরো একটু নিচের দিকে হেলে দিলেন। প্লিজ ফেলে দিবেন না আমায়? তাহলে বল, ভয় পাস আমায়? হ্যাঁ, অনেক ভয় পাই আমি আপনাকে। ইয়াহ, দ্যাটস লাইক গুড গার্ল। জাঙ্কুক পরে কোনো কথা না বলে তেকে জোরে রেলিং হতে টেনে নামালেন। এমন ভাবে নামিয়েছে যে তে হাঁটুতে প্রচন্ড পরিমাণে ব্যথা পেয়েছে। জাঙ্কুক এক প্রকার তেকে ছাদে ছুঁড়ে ফেলে চলে যায়। ব্যথায় তে নড়তে পারছে না। এমন আকাঙ্ক্ষিত ঘটনায় তে কেঁদে ফেলল। এই শয়তান আমার জীবনটা শেষ করে দিচ্ছে। পরপরই তে খেয়াল করলো তার সেল ফোনটা ভেঙে গেছে। এবার তে শব্দ করে কেঁদে ফেলল, আমার ফোন এখন কি হবে? বাড়ি থেকে এমনি ফোন দিতে চায় না, যাও জোরপূর্বক নিয়েছিলাম সেটাও ভেঙে দিল। এখন ভাবতেই তের কান্না বাড়তে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখলো গ্লাস একদম ডিসক্লোজ হয়ে গেছে। নির্ঘাত যাবার সময় এটার উপর পা ফেলেছিল। চোখের পানি মুছে লাভ হচ্ছে না, সে আবার গাল ভিজে যাচ্ছে। একটা শয়তান আর কতটা শয়তান হতে পারে? হে আল্লাহ! ব্যথায় নড়তে পারছে না। পা নিয়ে তে রুমে পৌঁছায় যুদ্ধ করে দরজা আটকে বিছানায় বসে পড়ল। পায়জামাটা হাঁটু অবধি তুলল। হাঁটুতে অনেকটা ব্যথা পেয়েছে, কিছুটা রক্তের দাগও আছে পায়জামার উপরে। হেঁচকি তুলতে তুলতে তে নিজেই স্যাভলনের সাহায্যে জায়গাটা পরিষ্কার করে ব্লাড মেডিসিন তুলোয় নিয়ে ক্ষততে চেপে নিল। তারপর একটা পট্টি লাগিয়ে দিল। তে সকালে একদম ঠিক অনুভব করছে এই শয়তানের নাম নিলেও জীবনে তে দিন ভালো কাটবে না। একদম না। দোতলা বাড়িটা একদম শান্ত। ভোরের সূর্যে কিছুটা ঝলমল রূপান্তরিত হয়েছে আশপাশ। জানালা দিয়ে দেখা যাচ্ছে সবুজ শ্যামল শান্ত ছায়া ঘেরা মনোরম এক পরিবেশ। দিগন্ত জোড়া ফসলের মাঠ, খাল বিলে শাপলা আর পদ্ম ফুলে ভরা। পাখিদের কোলাহলে মনোরম এক দৃশ্য। সকাল সকাল এই দৃশ্য অনুভব করার অনুভূতিটাই আলাদা, বাক্যে প্রকাশ করার মতো না। আসলে তেদের বাড়ির চারপাশ খুবই শৌখিনতায় ঘেরা, খুব সাজানো গুছানো। আশপাশে ভুলেও কোথাও আবর্জনা পাওয়া যাবে না। বাড়ির ভেতর তো দূরের বিষয়, বাহিরেও তেমন অগুছালো থাকে না। নিট অ্যান্ড ক্লিন
ক্লিন যাকে বলা হয়। এতটা পরিপাটি রাখার বড় কারণ হচ্ছে জাংকুক। বাড়ির সকলেই তার অসুখের ব্যাপারে অজ্ঞাত, যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। জাংকুক আবর্জনা ঘরে কেন বাড়ির আশেপাশে দেখতে রাজি না, যার কারণে তের বড় মা ছোট চাচি ঘুম থেকে উঠেই আগে আশপাশ সহ পুরো বাড়ি পরিষ্কার করে ফেলেন। কারণ বাড়ির শেহজাদা 7টায় ঘুম থেকে ওঠেন এবং 8টায় বাড়িতে ব্রেকফাস্ট করেন। তে এখনো জানালা দিয়ে দেখতে পাচ্ছে জাংকুকের মা জিন বাগান পরিষ্কার করছেন। তের ছোট চাচি লিসা সিঁড়ি ঝাড়ু শেষ করে আপাতত ঝাড়ু হাতে কথা বলছেন জাংকুকের মা জিনের সাথে। আর তের মা ডাস্টার দিয়ে দুতলা ধারে নিচে দুতলা সিঁড়ি সব পুরো মুছে ফেলছেন। তে রুমে চলে এলো। পাটা এখনো ব্যথা করছে, ব্যথায় চিনচিন করছে, হাঁটতেই পারছে না তে। তে কোনোভাবে দ্রুত ফ্রেশ হয়ে নিল। কলেজের ড্রেস সহ ব্যাগ সবকিছু গুছিয়ে বিছানায় রাখলো। এখনো সময় আছে, তাই পড়তে বসলো তে। কারণ তের এখনো শেষ ক্লাসের পড়া কমপ্লিট হয়নি। কিন্তু তে বেশিক্ষণ পড়তে পারে না, কারণ তের মামাতো বোন ন্যান্সি এসেছে। তে আর ন্যান্সি সমবয়সী, তারা একই কলেজে পড়ে। ইনি নিশ্চয়ই জেনে গেছে জাংকুক এসেছে, তাই দ্রুত কলেজ ড্রেসে হাজির। এ আবার জাংকুকের দেওয়ানি। জাংকুক বলতেই পাগল। তে বইটা বন্ধ করে ফেললো। ন্যান্সি এসে ব্যাগটা বিছানায় ফেলে দরজা থেকে উকি ঝুঁকি দিতে লাগলো এবং ফিস ফিস আওয়াজে তেকে প্রশ্ন করলো, জাংকুক ভাই এসছে, জানাস নাই কেন? তে তখন ন্যান্সিকে বলল, আমার ফোন ভেঙে গেছে। আল্লাহ, কিভাবে? এভাবেই? ন্যান্সি সন্দেহের দৃষ্টিতে তের দিকে কিছুক্ষণ তাকালো। তারপর হঠাৎ আয়নার সামনে গিয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলো। আমাকে ঠিক দেখাচ্ছে তে? আজ দুবেনি করেছি, আমাকে নাকি প্রচন্ড স্যুট করে। কেমন লাগছে? তে কিছুটা হাসলো। ন্যান্সি এমনি তো দেখতে মাশাআল্লাহ, লম্বা তার হাইট, গায়ের রং ফর্সা, লম্বা ঘন ব্রাউন রঙের চুল। কিন্তু আজ একটু বেশি সুন্দরভাবে সেজে গুজে এসেছে। কারণ একটাই, জাংকুক বাড়িতে। তে টেবিল গুছাতে গুছাতে বলল, মাশাআল্লাহ। ন্যান্সি খুশিতে গদগদ হয়ে গেল। কাজল আরেকটু ঘন করে লাগাতে লাগলো। তারপর বেরোতে বেরোতে বলল, ওকে ঝুঁকি দিয়ে আসি। গেল তাহলে মেয়েটা। উফ, এমন সুন্দর সুন্দর মেয়েরাই কেন এই ডেভিলটার প্রেমে পড়ে? আসলে তারা তো আর শয়তানটার আসল চেহারা দেখেনি। দেখলে নির্ঘাত এর দ্বিতীয়বার আর দেখার ইচ্ছা রাখতো না। আর আমি গ্যারান্টি দিতে রাজি। কলেজের জন্য তৈরি হয়ে তে খেতে গিয়ে ইউনোর পাশেই বসলো। ইউনো ঘুমন্ত চোখে চশমাটা আরেকটু ঠেলে নিয়ে বলল, এইবারে টেস্টে আমি মিনহুর থেকে 5 পয়েন্ট এগিয়ে গণিতে। তে উৎসাহ দিল ইউনোকে, সাব্বাস, এই না হলে আমার ভাই। তখন জিমিন খাবার টেবিলে বসতে বসতে বলল, গম্বুজ, আর কত পড়বি? পড়তে পড়তে চোখ খেয়ে ফেলেছিস একদম, হিংসা হচ্ছে। ফিরদৌস, জিমিন হচ্ছে তে ছোট চাচার মেয়ে। ন্যান্সি আবার তের সামনে এসে বসে পড়ে এবং ওর পাশেই জাংকুক একদম শক্ত চেহারা নিয়ে খাচ্ছে। মনে হচ্ছে কাউকে সামনে পেলে 2-4টে কূপ তার গলায় অনায়াসে দিয়ে দিবে। ন্যান্সি কথা বলার চেষ্টা করছে জাংকুকের সাথে। জাংকুক ভাইয়া, কতদিন থাকবে এবার? দেখি। বেশ, সে তার মুখ অন্ধ করে ফেলে। ন্যান্সি তের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বেচারি পছন্দ করেছে এমন কাউকে যে রীতিমতো এক পাথর। তাতে তের কি? তে ঝটপট খাবার খেয়ে উঠে যেতে নিলেই ন্যান্সি বলে ওঠে, জাংকুক ভাইয়া, চলো না আমাদের দিয়ে আসবে। কলেজের সামনে কিছু ছেলেরা আমাকে ডিস্টার্ব করে। তে তাড়া লাগালো, দেরি হচ্ছে ন্যান্সি। তখন জাংকুক বলল, তোমরা ব্যাগ নিয়ে নিচে আসো। ন্যান্সি তো লাফাতে লাফাতে ব্যাগ আনতে চলে যাচ্ছে। তে তার বাবা জিহুপের কাছে গেল। জিহুপ তের দু গালে 2 হাত ছোঁয়ালেন। কি হয়েছে আম্মু? মুখটা এমন ফোলা কেন? তে কিছু বলে না। তে মনে মনে ভাবছে, আমি বড় হয়েছি, না হলে এখনো আব্বুকে জড়িয়ে ধরে বলতাম, এই শয়তান জাংকুক আমাকে হেনস্থা করে আব্বু, এটার একটা দফা রফা করে দাও, না হলে আমি একদম শান্তিতে থাকবো না। তে জানে এটা বললে পরে যদি জাংকুক জানতে পারে তাহলে তের অবস্থা খারাপ হয়ে যাবে। তে রাস্তায় মাথা নিচু করে হাঁটতে লাগলো। আশেপাশে
পাশে থেকে পরিচিত অপরিচিত অনেকেই জাঙ্কুকের সঙ্গে কথা বলছে, কেউ ডাকছেন। জাঙ্কুক ভাই কখন এলেন? কি অবস্থা জাঙ্কুক? আরে জাঙ্কুক ভাই, একটা জরুরি কথা ছিল। জাঙ্কুক ভাই সময় আছে? জাঙ্কুক কারোর সঙ্গে কথা বলছে না। জাঙ্কুক সবাইকে হাত দিয়ে ইশারা করে বলছে পরে দেখা করবে। ভাব দেখলে গা একদম জ্বলে যায়। রাজা বাচ্চা আসছে। এদিকে নেন্সি বেচারি বারবার জাঙ্কুককে প্রশ্ন করছে আর হাসছে, আবার অনেকটা জাঙ্কুকের সাথে চেপে আছে। তের হাসি পেল। জাঙ্কুক নিট অ্যান্ড ক্লিন টাইপের মানুষ, কখনো না আবার এর উপর চেঁচিয়ে ওঠে। চেঁচালেই তো ভালো হবে। নেন্সিও দেখুক এর আসল রূপ। জাঙ্কুক হঠাৎ থামলো, তারপর পিছনে ফিরে তেকে ধমক দিয়ে সামনে হাঁটতে বলল। তেও জাঙ্কুকের কথায় দ্রুত তাদের সামনে গিয়ে হাঁটতে লাগলো। কে শয়তান, রাস্তার মাঝেও তের সাথে এমন করছে। তে মনে মনে জাঙ্কুককে গালি দিচ্ছে, তুই জাহান্নামে মরবি, তোর কপালে বিয়ে নাই, তুই সিঙ্গেল মরবি। নে। কলেজের সামনে সেই ছেলেগুলো আবারও দাঁড়িয়েছিল। নেন্সি বেশ ভয় পাওয়ার ভান করে জাঙ্কুককে দেখিয়ে বলল, এভাবে এই ছেলেগুলো প্রতিদিন আমাদের ডিস্টার্ব করে। জাঙ্কুক রাগী চোখ নিয়ে ছেলেগুলোর দিকে তাকায়। সঙ্গে সঙ্গে ছেলে দুটো দৌড় দিয়ে অন্যদিকে চলে যায়। তে যেতে নিলে জাঙ্কুক প্রশ্ন করে, তোর ফোন অফ কেন? তের তো মন চাচ্ছিল এর সাথে আজ দফারফা হয়ে যাক, অথচ তে কিছুই বলতে পারলো না। যেখানে বাড়ির বড়রা একে সম্মান করে, সেখানে তে কিভাবে খারাপ ব্যবহার করবে জাঙ্কুকের সাথে? কাল রাতে ছাদ থেকে পড়ে ভেঙে গেছে। কথাটা বলেই তে দৌড়ে কলেজের ভেতরে চলে যায়। তের মাথাটা এখনো ঝিলিক মেরে ওঠে। কাল রাতে জাঙ্কুক কি শক্ত করেই না তের চুল টেনে ধরেছিল। তের উচ্চতা ভিত্তিকে নির্মম ভাবে অপমান করেছিল। একদিন তুইও শাস্তি পাবি, দেখিস শয়তানের বাচ্চা।